কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা। নয়াদিল্লিতে বিজিবির সঙ্গে বৈঠকে পুশিন প্রসঙ্গ এড়িয়ে গেল বিএসএফ। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কা, ঘটনাস্থলেই নিহত 4। এবং বাজেটের রেকর্ড বিদেশি ঋণের লক্ষ্য, অর্থ ছাড় নিয়ে শঙ্কা। ওয়ান বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও উত্তর বারবান্দা সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এই ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি সীমান্তে একাধিকবার এমন চেষ্টা দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে সীমান্তবাসীর মধ্যে। তাদের আশঙ্কা, বারবার পুশিনের চেষ্টা সীমান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। তবে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত জুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও সমন্বয় জোরদার করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক আজ। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই শীর্ষ বৈঠক। ভারতের গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানাচ্ছে, ঢাকা পুশিন নীতি ও সীমান্ত হত্যাকে এজেন্ডার শীর্ষে রাখলেও বিএসএফ তাদের আনুষ্ঠানিক কর্মসূচিতে পুশিনের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করেছে। বিএসএফ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, 4 দিনের এই সম্মেলনে সীমান্তে ভারতীয় জওয়ান ও নাগরিকদের উপর হামলা প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, কাঁটাতারের বেড়া নির্মাণ এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হবে। সীমান্তে নজরদারির বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাশেদুল ইসলাম। রাশেদ, প্রথমে আপনার কাছে জানতে চাই যে বিএসএফ এর নতুন করে পুশিনের চেষ্টা নিয়ে বিজিবি কি বলছে, আর আরেকটু জানাবেন যে সীমান্তে নজরদারি কেমন চলছে এখন। বিলাসী, আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের যে সীমান্ত জুড়ে যে ভারতীয় বিএসএফের মাধ্যমে যে বাংলা ভাষাভাষীদের যে পুশিনের যে অপচেষ্টা চলছে, সেই অপচেষ্টার প্রেক্ষিতে কিন্তু বিজিবির আমরা তৎপরতা লক্ষ্য করেছি। শুধু বিজিবি নয়, বিজিবির সাথে স্থানীয়রাও লাঠিসোঁটা নিয়েই কিন্তু রাতভর তারা বিশেষ করে সীমান্ত পাহারা বসিয়েছে, অনেকটা এরকম আমরা দেখেছি। তবে এখানকার যে বিজিবির যে এখানকার অধিনায়ক আছে লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল্লাহ হক, তিনি যেটি জানিয়েছেন যে ভারতীয় বিএসএফের যে পুশিনের যে অপতৎপরতা, সেটি রুখে দেওয়ার জন্য বিজিবি সর্বদাই প্রস্তুত রয়েছে এবং সেই সাথে তাদের সহযোগী হিসেবে স্থানীয়দের তারা যুক্ত করেছে এবং সেই সাথে আনসার যারা সদস্য আছে তারাও কিন্তু তাদের সাথে রাত যাপন করে সেই সীমান্ত পাহারা দিচ্ছে, তারা এমনটি বলছেন। তবে আমি স্থানীয় যে সমস্ত সীমান্ত এলাকার মানুষ আছে তাদের সাথে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে গত 3 দিন ধরে রৌমারী সীমান্তের যে বড়াইবাড়ি, ঐতিহাসিক বড়াইবাড়ির যে সীমান্ত আছে এবং বারবান্দার যে সীমান্ত আছে, সীমান্তে কিন্তু 2 দফায় পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ।
তবে শূন্য রেখায় কিছুক্ষণের এক রাতের জন্য সে সমস্ত বাংলাভাষীদেরকে ঠেলে দেওয়া হলেও পরবর্তীতে স্থানীয় এবং বিজিবির বাধার মুখে সেই ভারতীয়দেরকে আবারও ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তবে শুধু কুড়িগ্রামের যে রৌমারী সীমান্ত তা নয়, কুড়িগ্রামের প্রায় 4 থেকে 5টি উপজেলার মধ্যেই রয়েছে ভারত সীমান্ত। 278 কিলোমিটার জুড়ে রয়েছে সীমান্ত। এই সীমান্তগুলো কিন্তু একেবারেই বলা যায় যে অরক্ষিত, কারণ হচ্ছে বিজিবি সদস্য অনেক কম, যে কারণে বিজিবি সামলাতে না পেরে কিন্তু এখন স্থানীয়দেরকে সম্পৃক্ত করে সেই যে উদ্ভূত পরিস্থিতি সেটা সামলানোর চেষ্টা করছে। তো এমন পরিস্থিতিতে বলা যায় যে কুড়িগ্রাম সীমান্ত জুড়ে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা যাচ্ছে। যদি এখনই রুখে না দেওয়া যায়, পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতের যে অপতৎপরতা ঠেকানোর যদি ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু আরও একটু পুশিনের ঢল নামবে, এমনটি আশঙ্কা করছেন এখানকার স্থানীয় জনসাধারণ। বিলাসী, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে পুশিন এবং অবৈধ অনুপ্রবেশের সর্বশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ রাশেদ। সীমান্তে নজরদারির বিষয়ে জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন রাশেদুল ইসলাম রাশেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই সংক্রান্ত আপিল শুনানি হয়। গত বছরের 2রা সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এর রায় দেন। গত 7ই এপ্রিল 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে বিএনপি সরকার গঠনের পর গত 9 এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল বিল পাশ করে। এরপরই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন আজ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। হানিফ ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 4 জনই বর্তমানে পলাতক। এর আগে 7 জুন আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। গত বছরের 2 নভেম্বর 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় মামলার বিচার কাজ। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার কালিয়া ঘোনার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর 4টায় উপজেলার কালিয়া ঘোনার চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাস বোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা 4 জন নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জের নূরনবী, নওগাঁর পত্নীতলার রফিকুল, নেত্রকোনার কেন্দুয়ার সাগর ও ভোলার সুমন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। দু 2026-27 অর্থ বছরের বাজেটে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,11,000 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে প্রায় 91% বেশি। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় কমে যাওয়ায় এই বিপুল ঋণ পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। চলতি অর্থবছর শেষ হতে বাকি আর মাত্র 2 দিন। এর মধ্যেই চূড়ান্ত 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে বড় পরিবর্তন আসছে সরকারের ঋণ কৌশলে। ব্যাংক খাতের উপর চাপ কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমাচ্ছে সরকার। তবে সেই ঘাটতি মেটাতে বিদেশি ঋণের উপর নির্ভরতা বাড়ানো হচ্ছে, রেকর্ড 91%। চলতি সংশোধিত বাজেটে যেখানে লক্ষ্যমাত্রা ছিল 58,000 কোটি টাকা, সেখানে আগামী অর্থ বছরে তা প্রাক্কলন করা হয়েছে 1,11,000 কোটি টাকা। প্রবণতা এবং প্রয়োজনীয়তা
দুইটাই অর্থনীতিতে এটা উদ্ভব হয়েছে। এটার একটা বড় কারণ হলো যে আমাদের যথেষ্ট মাত্রায় আমরা অভ্যন্তরীণ যে আমাদের রাজস্ব আহরণ সেটা আমরা করতে পারছি না। সুতরাং আমার ব্যয় আছে, আমার আয় আছে, এবং মাঝখানেরটা আমার ঘাটতি যেটা, সেই ঘাটতি অর্থায়ন করতে হচ্ছে হয় অভ্যন্তরীণ ঋণ নিয়ে অথবা বৈদেশিক ঋণ নিয়ে। এই যে ঋণ ঝুঁকিটা, এই ঝুঁকিটা কিন্তু বিগত সময়ে এটা ক্রমান্বয়ে আমাদের বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, উচ্চ জ্বালানি মূল্যের কারণে উন্নত দেশগুলো নিজেরা ফিসকাল চাপে আছে। এছাড়া অধিকাংশ উন্নয়নশীল দেশ বাজেট ঘাটতি মেটাতে বিপুল বৈদেশিক ঋণের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় 1 লাখ কোটি টাকার বেশি বিদেশি ঋণ পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য রয়েছে সেখানেই কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোর টাকা বের করা একটু কঠিন হয়ে যাচ্ছে। অবশ্যই এতগুলো টাকা বের করা পাওয়া খুবই চ্যালেঞ্জিং হবে। অ্যাডভান্স ইকোনমিকলি তাদের ধার অনেক বেশি, তাদের ইন্টারেস্ট পেমেন্টস অনেক বেশি, তাদের ফিসক্যাল স্পেস খুব কম। তো তাদের পক্ষে বড় আকারে এখন সাহায্য করা মুশকিল হবে। যেটা করতে পারে IMF-এর বড় ওয়ার চেস্ট আছে, ওদের অনেক অর্থ আছে, কিন্তু ওদের উপরে অনেক চাপ থাকে। সারা পৃথিবী থেকে লোকজন ওই ব্যালেন্স পেমেন্ট সাহায্য ওরা চাবে IMF-এর কাছ থেকে। সুতরাং এই মুহূর্তে আমার কাছে এটা খুব বাস্তবসম্মত মনে হয় না। তথ্য বলছে, অর্থ বছরের প্রথম 10 মাসে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় গত বছরের চেয়ে $93 কোটি কমেছে। ইকরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। হামের উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49 জনে। সকালে এক বিবৃতিতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নেত্রকোনার বারোহাট্টা এলাকার বাসিন্দা 6 বছর বয়সী শিশু গত 6 জুন হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছিল। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 26 শিশু। বর্তমানে হাসপাতালটিতে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 101 শিশু। এদিকে হামের উপসর্গে সিলেটে মারা গেছে এক শিশু। এদিকে শিশুদের হামের টিকা না দেওয়ায় ময়মনসিংহে নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি, এমনটি বলছেন চিকিৎসকরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের বড় অংশ টিকা নেয়নি। এজন্য অভিভাবকদের অবহেলাই দায়ী বলে মনে করেন চিকিৎসকরা। হামের প্রাদুর্ভাব বাড়ায় গত 20 এপ্রিল থেকে সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের টিকা কর্মসূচি শুরু হয়, কিন্তু এই টিকা নিতে অনীহা ছিল অনেকের। ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। ময়মনসিংহ মেডিকেল কলেজে 64 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে গড়ে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের কেউই হামের টিকা নেয়নি। আমি গিয়েছিলাম টিকা দেওয়ার জন্য, পরে শেষ হয়ে গেছিল, তারপরে বলছে সামনে মাসে 20 তারিখে যাওয়া দিতে পারিনি, খুঁজ পাইছি না, তার জন্য আমি দিতে আমরা অফিসে ছিলাম, তার লেগে আর কি দিতে পারিনি। টিকা তো তখন দিতে তখন আমরা দেখি, আমরা জানি আমরা টিকা দিতে পারি। মানুষ বলছে যে দিলে সমস্যা হতো, ওর জন্য দেয়নি বইয়ের কারণে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক জানান, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। যে শিশুরা টিকা নেয়নি তাদের এখনো সুযোগ রয়েছে। যারা টিকা দেওয়া এদের মধ্যে আক্রান্তের হার যথেষ্ট কম। আবার টিকা দেওয়ার ভিতরে কিছু পার্শিয়ালি দেওয়া আছে, যেমন 2 ডোজ দেওয়ার কথা 1 ডোজ দেওয়া আছে, তাদের মধ্যে কিছুটা হচ্ছে। তবে ওভারঅল যেটা যারা টিকা দেয়নি তাদেরই মিজেলসের প্রকোপ বেশি। 6 মাসের যাদের বেশি বয়স তাদেরকে ভ্যাকসিন দিয়েছে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। দেখা গেল ময়মনসিংহ মেডিকেলে কিন্তু 6 মাসের নিচেও অনেকে আক্রান্ত হয়েছে, যারা মানে ভ্যাকসিন কভারেজ দেওয়া হয় না। কিন্তু ম্যাক্সিমাম যে কারণে আসলে এই জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যারা হচ্ছে উপস্থিতি ভুগতেছে তারা আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে জেলায় প্রায় 6 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও এর চেয়ে বেশি দেয়া হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। রাজধানীতে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, যুবদলের আহ্বায়ক দিদারুল বহিষ্কৃত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 7 দিন ধরে বিকল হয়ে আছে কুলার। এতে লাশ সংরক্ষণ ও ময়নাতদন্ত কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা। এছাড়া ময়নাতদন্তের জন্য আসা মরদেহগুলো পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সংরক্ষণে রাখা অন্তত 22টি মরদেহের মধ্যে এখনও 6টি মরদেহ রাখা হয়েছে
মর্গে মেঝেতে, ফলে মরদেহের বিভিন্ন আলামত নষ্টের শঙ্কা দেখা দিয়েছে। মর্গে থাকা মরদেহগুলো আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে সেগুলো আজকেই দাফন করা হবে বলেও জানান তারা। চলতি মাসের 2 তারিখ মর্চুয়ারি কুলারটি বিকল হয়ে পড়লে ফরেনসিক বিভাগ থেকে কুলার অকেজো হওয়ার বিষয়টি উল্লেখ করে সেটি দ্রুত মেরামতের জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর চিঠি পাঠানো হয়। সপ্তাহ গড়াতে চললেই এখনও তা মেরামত করা হয়নি। রাজধানীর মৌচাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে রমনা থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। পরে সোমবার রাতে যুবদল থেকে দিদারুলকে বহিষ্কৃত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে চাঁদাবাজিকে কেন্দ্র করে রমনা থানার যুবদল নেতা বাবুর সাথে স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গ্রুপের মধ্যে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় বিল্লালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবু এখানে অবেন চাঁদাবাজি করে সবাই জানে, এবং বাবুকে মহানগরের কোন নেতা শেল্টাতে এটাও সবাই জানে। আর তার শেল্টার সার বাবু এই কাজ করতে পারে না। মহানগরের কোনো নেতা এখানে জড়িত থাকবে, থানার নেতা জড়িত থাকবে, সে যত বড় নেতা হোক, সে যদি এই মার্ডারের সাথে জড়িত থাকে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তার শাস্তি চাই। মূলত ঘটনাটা হচ্ছে একটা দোকান নিয়ে, ফুটপাতটা নিয়ে আমাদের রমনা থানার মধ্যে অনেক চাঁদাবাজি যুবদলেরই করে এগুলো। মূলত অতি দ্রুত ধরে গ্রেপ্তার করে তাদের ফাঁসি হোক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ। রমনা জোনের সহকারী কমিশনার বলেন, হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মামলা আমরা ভিক্টিমের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি, এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের 12তম অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এখানে বৈঠক চলছে। সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হবে, যেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 8,106 কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। চট্টগ্রামের বাকলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আজ দুপুরে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, অভিযোগ গঠনের পর দ্রুত সময়ের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। সোমবার ট্রাইব্যুনালে অভিযুক্ত মনিরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়। গত 21 মে বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের অভিযোগে মনির নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে 5 কার্যদিবসে মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ মামলার অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহনিয়াজ রিটন। আপনার কাছে প্রথমে জানতে চাই যে সুপ্রিম কোর্টে শুনানির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে?
বিলাসী ঠিক সুপ্রিম কোর্ট নয়, এটি চট্টগ্রামের যে শিশু সহিংসতা ট্রাইব্যুনাল, দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে 11টায় এই মামলা শুনানি হওয়ার কথা ছিল। তবে শুনানি শুরুতেই একটু ব্যত্যয় ঘটেছে। আদালত যখন প্রথমেই শুনানি শুরু করে তখন আসামি যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মনির, সে প্রথমেই বলেছিল যে তিনি আইনজীবী নিয়োগ করতে চান। এর আগের দিন কিন্তু তিনি আইনজীবী নিয়োগ করতে অপারগতা প্রকাশ করেন এবং তার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ আইনজীবী নিয়োগ করেছিল। তবে তিনি যেহেতু নিজে ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগ করতে চেয়েছেন, আদালত আবার 1 ঘন্টা মুলতবি করে আবারও শুনানি শুরু হওয়ার জন্য টাইম নির্ধারণ করেছিলেন 12টা। তবে এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। তার জন্য আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এবং চেষ্টা করেছিলাম জানার জন্য। সেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আইনজীবী যাকে তিনি মনোনয়ন করেছিলেন অথবা নিতে চেয়েছিলেন তিনি রাজি হচ্ছেন না। অর্থাৎ ধর্ষণ মামলায় তিনি আসামির পক্ষে দাঁড়াতে রাজি হচ্ছেন না এবং আরও কয়েকজনের সঙ্গে আলাপ করেছিলেন, যে কারণে ধর্ষণ মামলার পক্ষে কেউই চট্টগ্রামে আমরা যেটি জেনেছি কেউই এই মামলার পক্ষে দাঁড়াতে যাচ্ছেন না। অর্থাৎ রাষ্ট্রপক্ষে যে নিযুক্ত আইনজীবী সেটি এখানে এই মুহূর্তে হয়তো পরবর্তী যে মুলতবি হওয়ার পরে যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আশা করছি, সেটিতে হয়তো রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট জাহেদ তিনি অংশগ্রহণ করবেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষের 2 জন আইনজীবী মূলত আসামি পক্ষের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে এই মামলা শুনানি হবে। আজকে শুনানি বলতে আজকে মূলত যে অভিযোগ গঠনের শুনানি হবে এবং এটির মাধ্যমে আদালত যদি আজকে অভিযোগ গঠন করেন তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে মামলার কার্যক্রম শুরু হবে, সাক্ষ্য গ্রহণ অথবা অন্যান্য যে কার্যক্রমগুলো সেটি শুরু হবে। এটি মূলত দেশ জুড়ে যখন রামিসা হত্যা মামলা নিয়ে দেশ জুড়ে যখন আলোচনা, সেই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে 21 মে এই ঘটনাটি ঘটেছিল। মনির ডেকোরেশন কর্মচারী একটি 4 বছরের শিশুকে সে ধর্ষণের অভিযুক্ত হয় এবং জনতা তাকে আটক করেছিল। সেটি নিয়ে চট্টগ্রামে আসলে একটা লঙ্কা কাণ্ড ছিল। পুলিশ তাকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসার জন্য যখন যাচ্ছিলেন তখন চট্টগ্রামে সড়ক পথে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং এরপরে আসলে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, অনেকে গুলিবিদ্ধ হয়েছিল। এই আলোচিত ঘটনার আজকে মূলত অভিযোগ গঠন হচ্ছে, অভিযোগ ঘটনার জন্য শুনানি হচ্ছে এবং শুনানির পরে আদালত হয়তো রায় দিবেন। আমরা আশা করব হয়তো যেটি হবে সেটি পরে আমরা আনুষ্ঠানিক বিচার শুরু হবে শীঘ্রই। তবে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি সরকার কৌশলী, তিনি বলছিলেন যে তারা দ্রুততম সময়ের মধ্যে মামলা শেষ করতে চান এবং 5 কর্মদিবসের মধ্যেই কিন্তু ইতিমধ্যে পুলিশ এই মামলায় চার্জশিট দিয়েছে। বিলাসী মোটামুটি চট্টগ্রামের খবরাখবর ছিল একটু, নিশ্চয়ই আমরা পরবর্তীতে মুলতবি হওয়ার পরে যখন আবার আদালত শুরু হবে সেই খবর আপনাদের জানিয়ে দেব। বিলাসী, অসংখ্য ধন্যবাদ রিটন। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহনিয়াজ রিটন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এ বিষয়ে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ইতিহাসটা হচ্ছে 1972 সালে আমাদের মূল যে সংবিধানে, সেই সংবিধানে এই ক্ষমতাটা ছিল সুপ্রিম কোর্টের উপরে। যা হোক, পরবর্তীতে 4র্থ সংশোধনীর মাধ্যমে এই সংশোধনীটা এই অনুচ্ছেদটি সংশোধন করে এটা সুপ্রিম কোর্টের পরিবর্তে রাষ্ট্রপতি করা হয়। 4র্থ সংশোধনী আপনারা নিশ্চয়ই জানেন, স্বাধীনতা পরবর্তীতে জনাব শেখ মুজিবুর রহমান সরকারের আমলে। পরবর্তীতে 1979 সালে এটাকে সংশোধন করে করা হয় যে এই দায়িত্বটা রাষ্ট্রপতি করবেন, তবে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে। আপনারা জানেন যে আমাদের দেশে 5ম সংশোধনী একটি রায় আছে, যে রায়ের মাধ্যমে আলটিমেটলি এই 1979 সালে যে সংশোধনীটি করা হয়েছিল সেটি বাতিল হয়ে যায়। আবার 5ম সংশোধনীর সময়, অর্থাৎ শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তার সরকারের সময়, এই সংশোধনীটি কিন্তু পুনরায় সংশোধন করে আলটিমেটলি এটা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। তাহলে যে সংবিধান সম্পর্কে রিটকারীদের আপত্তি, তার প্রথমটি সংগঠিত হয়েছে 4র্থ সংশোধনীর সময়, যে সময় জনাব শেখ মুজিবুর রহমানের সরকার বাংলাদেশে ছিলেন। আবার 5ম সংশোধনী, যে সংশোধনীর উপরে ভিত্তি করে এটি 72 সালের সংবিধানের বাইরে গিয়ে পুনরায় রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়েছে, যেটার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের হয়েছে, সেটিও কিন্তু বিগত শেখ হাসিনা সরকারের সময় হয়েছে। এই সংশোধনীটা চ্যালেঞ্জ করে এবং 2017 সালের একটা রুলস, সেটা চ্যালেঞ্জ করে আলটিমেটলি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। আপনারা জানেন সেই রিট পিটিশনে এই 4র্থ সংশোধনী, অর্থাৎ 1974 সালের সংশোধনী, এবার 75 এবং না, ওটা তো প্রথমটা,
আর হচ্ছে 2011 সালের সংশোধনী, এই দুটার পাশাপাশি যে রুলস চ্যালেঞ্জ করা হয় আদালত, এবং আর একটা প্রেয়ার করা হয় যে সুপ্রিম কোর্টের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় করা, এবং সেই স্বতন্ত্র সচিবালয় মর্মে একটা ডিরেকশন চাওয়া হয়েছিল, যে স্বতন্ত্র সচিবালয়ের ডিরেকশনও আদালত দিয়েছিল। এই রায়টি প্রকাশিত হয়েছিল 2রা সেপ্টেম্বর 2025 অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং আমরা এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে, এবং সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি। এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আর 2017 সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে, সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও আগামী জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্যে আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। আর আমাদের আপিল নিষ্পত্তি করার ক্ষেত্রে কতগুলো প্রাসঙ্গিক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমাদের করতে হয়। আমরা বলি কনসাইজ স্টেটমেন্ট দেওয়া, এটা হচ্ছে আপিলের পক্ষে আমরা প্রথমে দেব, বিবাদী পক্ষে যারা আছে তারা দিবেন, তার মধ্যে দিয়ে এটা শুনানির জন্য প্রস্তুত হবে। এটা হচ্ছে মূল জিনিস, এই কাজটি করেছে। এটা আমি আদালতকে স্থগিতাদেশের প্রয়োজনীয়তাটা কেন পড়েছি সেটা আমি বললাম। আমি আদালতকে বলেছি যে এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি, বরং এটা আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এটা এই অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। এবং আমি রাষ্ট্রের পক্ষে সরকারের যে বক্তব্য, অর্থাৎ পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে যেটা উল্লেখ করা আছে অধিকতর যাচাই বাছাই করার জন্য, সেটা করার জন্য এটাই সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি এবং আমি বলেছি। এবং আমাদের বক্তব্যের পাশাপাশি এখানে একজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব আহসানুল করিম, তিনি একটা স্বতন্ত্র আপিল ফাইল করেছেন, তিনিও হাইকোর্টে এই মামলাতে ছিলেন। আর এখানে জনাব বদরুল আলম মজুমদারের পক্ষে একটা আপিল ফাইল হয়েছে, যদিও এই আপিলের দায়ের করার সম্পর্কে আমি আমার বক্তব্য দিয়ে বলেছেন তার তো সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি তো হাইকোর্টের রায় তার পক্ষে। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এ বিষয়ে ব্রিফিং করছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পোশাক খাতের মতো সম্ভাবনাময় অন্যান্য খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণায় নতুন করে আলোচনায় রপ্তানি খাত। সংশ্লিষ্টরা বলছেন শুধু নীতিগত সুবিধাই নয়, রপ্তানি খাতের জন্য নিতে হবে কার্যকরী পরিকল্পনা। এ নিয়ে বাজেটে স্পষ্ট দিক নির্দেশনা চান উদ্যোক্তারা। দেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় ৮২ থেকে ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। সরকারের কর প্রণোদনা এমনকি নীতিগত নানা সহযোগিতার কারণে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে এই তৈরি পোশাক শিল্প। সম্প্রতি বাজেট নিয়ে এনবিআর এর এক অনুষ্ঠানে সম্ভাবনাময় অন্যান্য রপ্তানি খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন কেবল নীতিগত সুবিধা নয়, রপ্তানি বাড়াতে খাত ভিত্তিক পরিকল্পনা নেওয়া জরুরি। এই যেমন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। কেবল আন্তর্জাতিক পরিবেশগত লাইসেন্স না থাকায় এ খাতে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন রপ্তানি বাড়াতে নীতিগত সুবিধার পাশাপাশি দ্রুত আধুনিক পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে হবে। ইটিভির জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরও লোন দেওয়া উচিত। সবকিছু গেলে ক্লিন ওয়াটার বানায়, ওদেরও ওই ক্লিন ওয়াটার তারা যাতে নদীতে ফেলে দিতে পারে, সো দ্যাট নোবডি ক্যান ব্লেম যে আমরা
পানি দূষিত হচ্ছে। আবার পাট শিল্পের সংকটটাও ভিন্ন। নানা কারণে এখনো বন্ধ দেশের বড় পাটকলগুলো। বহুমুখী পাটপণ্য রপ্তানি বাজারের চাহিদা থাকলেও কেবল কাঁচা পাটের রপ্তানিতেই বেশি মনোযোগী উদ্যোক্তারা। মিলগুলো পাট শূন্য, অথচ আমরা কাঁচা পাট রপ্তানি করছি। এটা বাংলাদেশেই সম্ভব। মিলগুলোকে পাট শূন্য রেখে কাঁচা পাট রপ্তানি, এটা বিলাসিতা এবং আত্মঘাতী। অন্যদিকে এলডিসি উত্তরণের পর প্যান্টেনজনিত কারণে বড় সংকটে পড়তে যাচ্ছে ওষুধ শিল্প। অর্থনীতিবিদরা বলছেন দেশীয় সুযোগ সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ বাজারজাতকরণেও গুরুত্ব দিতে হবে সরকারকে। আমাদেরকে গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে সংযুক্ত হতে হবে। বাংলাদেশ যে এরকম পণ্য তৈরি করতে পারে, বিদেশে অনেকে এখন এটা জানেই না। কাজে প্রথমে হইতেছে এই কানেকশনটা তৈরি করতে হবে আমাদেরকে, যে গ্লোবাল সাপ্লাই চেইনের একটা পার্ট আমাদেরকে হতে হবে। সেটা আমরা করতে পারি না। সংশ্লিষ্টরা বলছেন কোনো আশ্বাস কিংবা ঘোষণা নয়, সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ, যা আসতে হবে আগামী বাজেটেই। আশ্বাসের বাস্তবায়ন, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা। দীর্ঘ 4 বছর পর ফ্লোর প্রাইস তুলে নেয় পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের মুখে বেক্সিমকো ইসলামী ব্যাংক। মঙ্গলবার লেনদেনের শুরুতেই শেয়ার দুটির দাম সর্বনিম্ন সীমায় নেমে যায়। এই সময় ক্রেতা না থাকায় লেনদেন স্থগিত হয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম 20 মিনিটে বেক্সিমকোর শেয়ারের দাম 9.99% কমে 99 টাকা 10 পয়সায় নেমে আসে। শেয়ার কেনাবেচা হয় মাত্র 2381টি। একই চিত্র ইসলামী ব্যাংকের শেয়ারেও। ব্যাংকটির শেয়ারের দাম 9.81% কমে 29 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছে। শেয়ার লেনদেন হয় 20,119টি। ওয়ান বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে সারোজা থাকছে। বদলে যাচ্ছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সড়ক ও ব্রিজ কালভার্ট। বদলে যাচ্ছে এক সময়ের সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম সেই পাহাড়ি এলাকায় নির্মিত হচ্ছে সড়ক এবং ব্রিজ কালভার্ট। আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিরাপদ এক আবাসভূমি গড়ার কথা জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটেনি এখনো। প্রায় 2 যুগ ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আশেপাশের অন্তত 12 বর্গ কিলোমিটার এলাকা। তাদের নৈরাজ্য এতটাই বেড়েছিল যে শুধু সাধারণ মানুষ নয়, নিরাপদ ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অবশেষে 24 মে র্যাব পুলিশের ক্যাম্প গুড়িয়ে দেওয়ার পর কঠোর পথ বেছে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত অভিযানের পাশাপাশি এলাকার স্বাভাবিক অবস্থা ফেরাতে উদ্যোগ নেয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নেরও। রাষ্ট্রের ভিতর রাষ্ট্র নামে যে কুখ্যাতি ছিল জঙ্গল সলিমপুর কিংবা আলীনগরের, এই দুর্ভেদ্যতা ভেদ করার মধ্য দিয়ে তারই যেন জবাব দিচ্ছে সরকার। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজভাবে স্থাপন করা গেলে তার অধিকাংশ সমস্যারই সমাধান সম্ভব হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে নির্মাণ করা হচ্ছে প্রায় 10 কিলোমিটার সড়ক। আগামী 6 মাসের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জঙ্গল সলিমপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এলাকার পরিস্থিতি বিবেচনায় আমাদের নিজস্ব সিকিউরিটি, আমরা ক্লোজ প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শতভাগ নিশ্চিত করে আমরা কাজ করছি। এদিকে জঙ্গল সলিমপুর ও আলীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির পরও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে আর কখনো ঠাঁই হবে না সন্ত্রাসীদের। আমাদের ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে, নিজের জীবন নিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে, কারণ স্যাররা চলে যাওয়ার পর এখান থেকে বহিরাগত লোক আসে আমাদের উপর হামলা চালায়। এখন স্যাররা আছে বলে আমরা একটু নিরাপদে আছি। স্যাররা যাওয়ার পরে কালকে রাত্রে আমার ঘরের চালের উপরে ডিলে মারছি। রাষ্ট্রের সাথে পারবে এরকম কোনো বাহিনী বলেন আর যেটাই বলেন করার সুযোগ নাই। সংশ্লিষ্টদের আশা, আইনশৃঙ্খলা বাহিনীর করা পদক্ষেপ আর উন্নয়নের ছোঁয়ায় সহসাই পুরোপুরি শান্তি ফিরবে আলোচিত এই জঙ্গল সলিমপুরে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।
মাদারীপুর সদর থানা ঘেরাও করে 2 আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে 7 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের পুরাতন বেসিক শিল্প নগরী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত 2 আসামিকে আটকের পর আসামি পক্ষের লোকজন থানা অবরুদ্ধ করার চেষ্টা করে। এ সময় উত্তেজনা তৈরি হয়। পুলিশের কাজে বাধা দেয় থানার সামনে থেকেই শান্ত ও সালমান সহ 7 জনকে গ্রেফতার করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে পুরো থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহরের উত্তর চকপাড়া এলাকায় রাস্তা থেকে উঁচু করে বানানো হয়েছে ড্রেন। 1,16,00,000 টাকায় নির্মিত এই ড্রেন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অপরিকল্পিত 795 মিটার এই ড্রেন নির্মাণের মাধ্যমে অপচয় হয়েছে সরকারি অর্থের। রাজশাহী নগরীর 26 নম্বর ওয়ার্ডের উত্তর চকপাড়া এলাকায় গেলে যে কারোরই চোখে পড়বে এই অস্বাভাবিক ড্রেন। সাধারণত রাস্তার পাশে গর্ত করে বানানো হয় ড্রেন, কিন্তু এই ড্রেনটি তৈরি হয়েছে রাস্তার ওপরে। 2022 সালে নির্মিত হলেও এটি এখনো চালুই হয়নি। চালু করার সুযোগও নেই, কারণ আশপাশের বাড়িঘরের থেকে তো বটেই, ড্রেনটি রাস্তা থেকেও অনেক উঁচু। গত 4 বছর ধরে এলাকার মানুষ এই অস্বাভাবিক ড্রেনের দুর্ভোগে নাকাল। প্রশস্ত রাস্তাটি দিয়ে আগে রিক্সা ছাড়াও যান্ত্রিক অন্যান্য ছোট যানবাহন চলাচল করত, সেটি এখন কাদামাটির হাঁটা পথে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় আটকে যায় এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন। শহরের ভেতরে একখণ্ড পিছিয়ে পড়া গ্রামে পরিণত হয়েছে এই মহল্লাটি। এই ড্রেনটা এমনভাবে করেছে, আমরা এপার ওপার পানি এপারেও আসতে পারি না, প্রত্যেকেরই বাড়িতে পানি জমে যাচ্ছে। এই ড্রেনটা করার কারণে যেটা সমস্যা হয়েছে, একটু বৃষ্টি হলেই পানিটা আপনার এই রাস্তাতে আটকে যায়। আমাদের রাস্তা করা বাদে আমাদের ড্রেন করে দিয়েছে, আর ড্রেনটা এমন লেভেলে করেছে যেটা কোনো কাজে আসছে না। অস্বাভাবিক এই ড্রেন সম্পর্কে তথ্য নেই 26 নম্বর ওয়ার্ড কার্যালয়ে। তবে ওয়ার্ড কার্যালয়ের সচিব জানিয়েছেন, রাস্তা থেকে উঁচু এই ড্রেন বানানোর প্রতিবাদ করেছিলেন এলাকাবাসী। ইঞ্জিনিয়ার আসলে লেভেলটা কিভাবে টানেছে, হ্যাঁ, আর উচ্চতাটা কেমন করেছে, ভুল ত্রুটি ওরাই বুঝবে বিষয়টা। কাউন্সিলর মহোদয়কে অনেকে ব্যক্তিগতভাবে বলেছে। উঁচু ড্রেনের কারণে এলাকার একদিকের পানি আরেক পাশে যাওয়ার সুযোগ বন্ধ, আর বন্ধ ড্রেনে দিনের পর দিন জমে থাকা পানি যেন মশা উৎপাদন কেন্দ্র। যে কোনো এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য তৈরি করা হয় ড্রেন, অথচ রাজশাহী শহরের চকপাড়া এলাকার এই ড্রেনটি বানানোর পর এলাকাবাসী চরম জলাবদ্ধতার শিকার। প্রতি বছর বর্ষা মৌসুমেই বাড়িতে পানি ঢুকে যাওয়ার অবস্থা, অথচ এলাকার মানুষ বলছে এইখানে ড্রেন নির্মাণের দাবিই জানায়নি তারা কখনো। প্রশ্ন উঠেছে, তাহলে কার স্বার্থে রাস্তার চাইতে উঁচু এই ড্রেনটি বানানো হলো? নির্মাণের 4 বছর ধরে অকেজো হয়ে পড়ে থাকা ড্রেনটি এলাকার মানুষের উপকারে এসেছে নাকি দুর্ভোগ বাড়িয়েছে তার খোঁজ রাখেনি রাজশাহী সিটি কর্পোরেশন। তবে চ্যানেল ওয়ানের কাছে এই তথ্য শোনার পর নতুন করে ভাবার আশ্বাস দিলেন প্রশাসক। আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঈন আহমেদ বলেছেন, আমি নিজেই সরজমিন দরকারি পরিদর্শন করে এটি আলোচনা করে একটি দরকারি কমিটি করার মধ্যে দিয়ে আমরা সিদ্ধান্ত নেব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহরের পরিকল্পিত উন্নয়ন করতে হলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া দরকার। রাজশাহীর যে এক্সিস্টিং মাস্টার প্ল্যান আছে RMDP 22 থেকে 41, সেটা আমাদের প্রপারলি ফলো করতে হবে। এটাকে ঠিক রেখে তাদের সমন্বিতভাবে কাজ করলে পর ডেফিনেটলি আমাদের রাজশাহী যে অবস্থা আছে এর থেকে আরও ভালো অবস্থায় আমরা যেতে পারবো। এলাকাবাসীর দাবি, অবস্থানগত কারণে শহরের উত্তর চকপাড়া গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র এই ড্রেন ও রাস্তার কারণে এই এলাকায় নতুন করে কেউ বাড়ি বানাতে আগ্রহ দেখান না। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। চ্যানেল ওয়ানের সংবাদ প্রকাশের পর নাটোরের বড়াই গ্রামের চৌমোহন গ্রামে কথিত জিনের বাদশাদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। গত 5 জুন চ্যানেল ওয়ানের সংবাদটি প্রচার হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চৌমোহন গ্রামে কথিত জিনের বাদশাদের আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে নানা সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানায়, বাড়িঘর তালা দিয়ে পালিয়ে গেছে কথিত জিনের বাদশারা। দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর, বর্ষায় এ হাওর পরিণত হয় এক বিশাল সমুদ্রে। দিগন্ত জোড়া নীল জলরাশি মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসে
ঝর্ণা আর পানিতে উকি দেয়া সারি সারি হিজল করচের বন। শীত কিংবা বর্ষা দুই মৌসুমেই এখানকার বারেকটিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান আর নীলাদ্রি লেকের মনোরম দৃশ্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজারো পর্যটক। তবে যোগাযোগ আর অবকাঠামোগত উন্নয়নের অভাবে পিছিয়ে পড়ছে সুনামগঞ্জের এসব পর্যটন কেন্দ্র। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, বারেকটিলা, নীলাদ্রি লেকের মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। জেলা সদর থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত অপরিমেয় সৌন্দর্যের লীলাভূমি, পর্যটন সম্ভাবনাময় জনপদ তাহিরপুরে তাই বারবার ছুটে যান পর্যটকরা। প্রকৃতির অপরূপ দৃশ্যাবলিতে ভরপুর ভারতের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা এই জনপদ। তবে জেলা শহরের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ গড়ে না ওঠায় এই সৌন্দর্য উপভোগে আগ্রহী হন না অনেকেই। আসার প্রসেসটা এটা মোটামুটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়েছে না, কারণ এখানে একটা নৌকা, দুইটা নৌকা চলাচল করে, অনেকগুলা যাত্রী বহন করে। সুনামগঞ্জ থেকে একমাত্র যে রাস্তা রয়েছে বিশম্বপুর তাহিরপুর হয়ে, সেই রাস্তার অবস্থা খুবই বেহাল। দেশ বিদেশ থেকে হাজারো পর্যটকের আনাগোনা এখানে, কিন্তু জাদুকাটা নদীর ওপর 8 বছরেও শেষ হয়নি সেতু তৈরির কাজ। সেতুর অভাবে পর্যটক ও ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে, কিন্তু নৌকায় পার হতে হয়, আমাদের জীবনযাত্রার ঝুঁকি। তাই বৃষ্টি যাতে অচিরেই সমাপ্ত করা হয়, এই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। জাদুকাটা নদী দিয়ে এই যে মনে করেন আপনার ধনপুর দিয়ে যাইতে শরীফগঞ্জ হয়ে এই রাস্তাটা খুবই খারাপ। গাড়ি এবং পর্যটক যারা ঘুরতে আসে তাদেরও অনেক কষ্ট হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জেলা সদর থেকে একমাত্র মোটরসাইকেলে করেই যাতায়াত করতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের। রাস্তার অবস্থা খুব খারাপ। যদি সরাসরি রাস্তা হতো আর ব্রিজটা কমপ্লিট হতো, যে পর্যটকের ইয়াটা আরও বেশি হতো। এই এলাকাকে পর্যটন সমৃদ্ধ করতে হলে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে সরকারকে। পর্যটন খাতকে যদি উন্নত করা যায় তাহলে এই বেকার ছেলেমেয়েগুলা তারা কাজে লাগতে পারবে। তাহিরপুর উপজেলার বিভিন্ন সড়কের সংস্কার ও নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। অন্যদিকে জাদুকাটা নদীর উপর সেতুটির নির্মাণ কাজের জন্য নতুন করে আবার দরপত্র আহ্বান করা হবে, এমনটাই জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বৃষ্টি ইতিপূর্বে ক্যান্সেল এসে আমরা এটা রিমেনিং যেই পরিমাণ কাজ বাকি আছে সেই কাজের প্রাক্কলন তৈরি করে আমরা সদর দপ্তরে প্রেরণ করে আসি। এটা অনুমোদন পাইলে আমরা ঠিকাদার সাথে চুক্তি করে পরবর্তী কাজ বাস্তবায়নের দিকে আগাইতে যাব। বর্ষা ও হেমন্ত দুই মৌসুমেই হাজারো পর্যটকের ঢল নামে সুনামগঞ্জের তাহিরপুরে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামল টাইগাররা, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের পর নতুন করে বড় ধরনের সংঘাত থেকে আপাতত সরে এসেছে ইসরায়েল ও ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেয়া ভাষণে লড়াই থেমে যাওয়ার কথা স্বীকার করলেও ভবিষ্যতে যে কোনো হামলার জবাবে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখনও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরান ও ইসরায়েলকে অবিলম্বে গুলি বন্ধের আহ্বান জানানোর পর তেহরান ও তেল আবিব জানিয়েছে তারা আপাতত একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ইসরায়েলের হামলার মুখে তেহরানের সরকার আক্রমণ বন্ধ করায় এই ফ্রন্টে লড়াই থেমে গেছে। তবে ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে তার জবাব কঠোরভাবে দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এপ্রিলের যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি সামরিক সংঘাতে জড়ায় তেহরান, তেল আবিব। ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলে। এর জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। একই সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় এবং লোহিত সাগরে তেল আবিব সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষকরা যুদ্ধবিরতির ভেতরে আরেক যুদ্ধবিরতি বলে অভিহিত করছেন। অর্থাৎ সংঘাত আপাতত থেমে থাকলেও নতুন করে হামলা পাল্টা হামলা শুরুর ঝুঁকি এখনও রয়ে গেছে।
এরই মধ্যে লেবাননকে কেন্দ্র করে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের সামরিক অভিযান চলবে এবং ইসরায়েলের ওপর হামলা হলে বৈরিতাও আঘাত হানা হবে। তার ভাষায়, ইরান যদি লেবাননকে সামনে রেখে ইসরায়েলের ওপর হামলা চালানোর চেষ্টা করে তবে তারও কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে ইরানও অনড় অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, বারবার আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন মেনে নেবে না তেহরান। পারস্পরিক আস্থা তৈরির প্রকৃত উদ্যোগ না থাকলে ইরানের অবস্থানেরও পরিবর্তন হবে না বলে জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার H-1B ভিসার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো $1 লাখ ফিকে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় সোমবার এর রায় দেয় বস্টনের ডিস্ট্রিক্ট আদালত। বিচারক তার রায় বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই বিশাল অঙ্কের ফি আরোপ আসলে বেআইনি কর আদায়ের শামিল। এই রায়কে বিদেশি উচ্চ দক্ষ কর্মী আকর্ষণের ক্ষেত্রে একটি বড় জয় হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স। তার দাবি, দেশের বৃহত্তম স্বার্থে যে কোনো শ্রেণীর বিদেশির প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার স্পষ্ট আইনি এখতিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। H-1B ভিসার মাধ্যমে মূলত সিলিকন ভ্যালি সহ আমেরিকার বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে। গত বছরের সেপ্টেম্বর মাসে আকস্মিক এক ঘোষণার মাধ্যমে এই ভিসার ফি $1 লাখ নিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে ডেমোক্র্যাট শাসিত 20টি স্টেটের অ্যাটর্নি জেনারেলরা আদালতের দ্বারস্থ হন। জাপানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি ভালুক। এই দৃশ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। 3 দিন ধরেই সড়কে ঘুরছে ভালুকটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার শহরের 94টি স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রাণীটির খোঁজে পুরো এলাকায় ডজন খানেক শিকারী ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে অবস্থিত উৎসুনোমিয়া শহর। প্রায় 5 লাখ মানুষের বসবাস এখানে। শনিবার শহরের একটি পার্কের কাছে মাঝারি আকারের কালো ভালুক দেখা যায়। এর পরপরই সতর্ক অবস্থানে যায় প্রশাসন। পরদিন ভোরে শহরের কেন্দ্রস্থলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভালুকটির উপস্থিতি। ভিডিওতে দেখা যায় আতঙ্কিত 2 তরুণের সামনে দিয়ে দ্রুত দৌড়ে যাচ্ছে ভালুকটি। এরপর দিনভর ভালুকটি শহরে ঘুরে বেড়ায়। সোমবার ভোর 4টায় শহরের কেন্দ্র থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি কারখানা এলাকায় আবার দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার শহরের 94টি স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সাথে বাসিন্দাদের দরজা ও জানালা বন্ধ রাখতে, ভালুক দেখলে তার কাছে না যেতে এবং নিকটতম ভবনে আশ্রয় নেওয়ার অনুরোধ জানান উৎসুনোমিয়া কর্তৃপক্ষ। ভালুকটিকে ধরতে যৌথভাবে অভিযান শুরু করে পুলিশ এবং স্থানীয় শিকারী অ্যাসোসিয়েশন। শহরের বিভিন্ন এলাকায় চালানো হয় তল্লাশি। চলতি বছর জাপানে রেকর্ড 50,000 ভালুকের সন্ধান পাওয়া গেছে। যদিও প্রাণীগুলোকে টোকিওর এত কাছে সাধারণত দেখা যায় না। তবে গত মাসে মহানগর এলাকার একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত ওকুতামায় ভালুকের আক্রমণে একজন রুশ হাইকার আহত হন এবং এর কিছুদিন পরেই উপশহর হাচিওজিতে আরেকটি ভালুকের দেখা মেলে। গত সপ্তাহে ফুকুশিমা অঞ্চলে এক ভালুক 4 জনকে আক্রমণ করে এবং একটি অফিসে ঢুকে একজনকে আহত করার ঘটনাও ঘটেছে। পরে সেটি একটি কারখানায় ঢুকে সেখান থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হয়। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শান্ত তানজিদের জোড়া অর্ধশতকে ছন্দে ফেরার পথে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 125 রান। এদিন টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। 5 বলে মাত্র 5 রান করেই নাথান এলিসের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। এরপরেই জুটি গড়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন নাজমুল হোসেন ও তানজিদ হাসান তামিম। অজিদের বিপক্ষে আজ 41 বলে 50 তুলে নেন তানজিদ। তবে 50 তুলে নেয়ার পর 44 বলে 54 রান করে এলিসের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ের পর 50 তুলে নেন শান্ত। শেষ করব ওয়ান বুলেটিন, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা। নয়াদিল্লিতে বিজিবির সঙ্গে বৈঠকে পুশিন প্রসঙ্গ এড়িয়ে গেল বিএসএফ।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ঘটনাস্থলেই নিহত 4। এবং বাজেটে রেকর্ড বিদেশি ঋণের লক্ষ্য, অর্থ ছাড় নিয়ে শঙ্কা। এই ছিল ওয়ান বুলেটিনে। একটু পরেই দেখবেন ব্যবসায়িক বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।